নিয়ে যাবেন। শুভ সন্ধ্যা, সবাইকে নমস্কার। আজকে এখানে 7 রামনগরের মাননীয় বিধায়ক শ্রী দীপক মজুমদারের উদ্যোগে যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীদের যে সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান 2025-এ এবং তার সাথে রামনগর মণ্ডল ওনাদের উদ্যোগে আজকের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন এই এলাকার 7 রামনগর মণ্ডলের বা 7 রামনগর কনস্টিটিউয়েন্সির যিনি জনপ্রিয় বিধায়ক এবং আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের যিনি মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয়। আপনাদের সামনে ওনার দীর্ঘ আলোচনা উনি রেখেছেন এবং বলবো যে বিস্তারিত আলোচনাই রেখেছেন। এই ধরনের যে একটা উদ্যোগ উনি এখানে ওনার উদ্যোগে যে হচ্ছে, তার জন্য আমি প্রথমেই রামনগর মণ্ডল শুদ্ধ ভারতীয় জনতা পার্টির 7 রামনগর মণ্ডল শুদ্ধ আমি মাননীয় বিধায়ক তথা আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মাননীয় মেয়র মহোদয়কে আমি ধন্যবাদ দিতে চাই। আমাদের মাঝে উপস্থিত আছেন ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশ বিজেপির সম্মানীয় ভাইস প্রেসিডেন্ট শ্রীমতী পাপিয়া দত্ত মহোদয়া। এখানে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় পদ্মশ্রী ডক্টর অরুণোদয় শাহ মহোদয়, প্রাক্তন যিনি ভাইস চ্যান্সেলর ত্রিপুরা ইউনিভার্সিটির। উনিও ওনার গল্পের মাধ্যমে ওনার অভিজ্ঞতার কথা আমাদের সামনে এখানে রেখেছেন। আমাদের মাঝে ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের যিনি সভাপতি প্রেসিডেন্ট ডক্টর ধনঞ্জয় গণ চৌধুরী মঞ্চে উপস্থিত আছেন। উনি ওনার বক্তব্য বিশেষ করে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে উনি ওনার বক্তব্য রেখেছেন। স্বাগত ভাষণ আমাদের মধ্যে রাখলেন ভারতীয় জনতা পার্টির 7 রামনগর মণ্ডলের সম্মানিত সভাপতি শ্রী অমিতাভ ভট্টাচার্য। তাছাড়া এখানে আমাদের আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের সম্মানিত সমস্ত কর্পোরেটরগণ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গও এখানে উপস্থিত আছেন এবং ভারতীয় জনতা পার্টির যারা বিভিন্ন স্তরের কার্যকর্তারা এখানে উপস্থিত এবং এখানে যাদের জন্য আজকের যে অনুষ্ঠান, আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, ছেলেমেয়েরা এবং মিডিয়া বন্ধুরা, সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা আমি জানাতে চাই। সর্বপ্রথম আমি যারা আজকের সাফল্যের সাথে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এই 7 রামনগর বিধানসভার, তাদের উজ্জ্বল ভবিষ্যৎ আমি কামনা করছি। এখানে বিস্তারিত আলোচনা করেছেন এবং আমিও ওনাদের সাথে এক হয়ে আমি বলবো যে আজকের যারা ছাত্র ছাত্রী তারাই আগামী দিনের এই রাজ্যের ভবিষ্যৎ এবং আমাদের ভারতবর্ষের ভবিষ্যৎ। আমরা সবাই জানি যে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি যখন পরীক্ষা আসে প্রতি বছর, উনি যেভাবে পরীক্ষা পে চর্চা, পরীক্ষা থেকে আগ মুহূর্তে সমস্ত ভারতবাসীর যারা পরীক্ষা দেবে তাদের উদ্দেশ্যে অনেক বার্তা দিয়েছেন এবং কিভাবে স্ট্রেস মুক্ত হওয়া যায় তারও কিন্তু উনি মার্গদর্শন আমাদের করেছেন। আমরা প্রায়শ যখন এই ধরনের প্রোগ্রাম প্রতি বছর হয়, আমি নিজেও উপস্থিত থাকি এবং উনি যেসব কথাগুলো বলেন সেই দিশায় আমরাও কিন্তু ছাত্রছাত্রীদের সাথে পরবর্তী সময়ে আমরাও শেয়ার করি এবং দেখেছি ওদের মধ্যে কোনো স্ট্রেস যেটা সাধারণত হওয়া উচিত, আমি বলবো না যে নেই, কিন্তু অনেকটা দেখলাম এর মধ্যে মাইনাস হয়। তো এটা একটা এই ধরনের যে মাননীয় প্রধানমন্ত্রীজির যে উদ্যোগ পৃথিবীর কোথাও হয় কিনা আমার জানা নেই।
যে পরীক্ষা পে চর্চা এই ডোনাল্ড ট্রাম্প করবে কিনা আমার জানা নেই। আর ডোনাল্ড ট্রাম্প থেকে আরম্ভ করে আরো যারা রাষ্ট্রনেতারা আছে কোনোদিন মন কি বাত অনুষ্ঠান প্রতি মাসের শেষ রোববার করবে আমার জানা নেই। তো অদ্ভুত, মানে যেভাবে উনি চিন্তা ভাবনা মানুষের সাথে কানেক্ট করার যা যা দরকার সেগুলো উনি করেন। আমি জানি না আগামী দিনে 2014 আগে এবং 2014 পরে মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে কাজ করছেন একটা ইতিহাসের পাতায় একটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে, এটা আমি বলতে পারি। এবং আমি জানি যে ওনার কি কি করেছেন সেইগুলো সম্পর্কে হয়তোবা বিশ্ববিদ্যালয়ে সেখানে থিসিসও জমা দিতে পারে, গবেষণার বিষয়ও হতে পারে, আমি নিশ্চিত। এত সব কাজ করেছেন প্রতিদিন। আর আমরা দেখলাম যে স্টুডেন্টদের কাছ থেকে উনি সবসময় যারা পড়ুয়া ছাত্রছাত্রীদের সারা ভারতবর্ষের সবার সাথে কথা বলেন, ওনাদের থেকে মতামতও নেন। আমরা যদি মনে করি যে আমরা সব জানি তাহলে কিন্তু এটা ভুল হবে। আজকাল ডিজিটাল যুগে আজকাল আমাদের এখানে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সই শুরু হয়ে যাচ্ছে, কিছু জায়গায় শুরু হয়ে গেছে, আমাদের এখানে অলরেডি আরম্ভ হচ্ছে বহু জায়গায়। সেই জায়গায় এখন অনেক বেশি জ্ঞান বৃদ্ধির যা যা দরকার অনেক বেশি জানি। আমরা নিজেরও কলেজে অধ্যাপনার কাজ করেছি, এখানে যারা আছেন সবাই অনেকেই করেছেন। এবং 45 মিনিটসের পরে 45 মিনিটসে সবাইকে সব জ্ঞান বিতরণ করা যায় না, অসম্ভব এক একটা ক্লাসে। এর মধ্যে প্রতি বছর বন্ধ থাকে, সপ্তাহে এমুক বন্ধ, এতে করে কোর্সের যে কারিকুলাম সেটা সম্পূর্ণ করা যায় না। কাজেই স্টুডেন্টরা কিন্তু এখন নিজেরাই নিজেদের পড়াশোনার ক্ষেত্রে, কারণ নিজের কাছ থেকেই নিজের শিখতে হবে। কালকেও যোগা দিবস গেছে, মাননীয় প্রধানমন্ত্রীজি যখন আহ্বান করলেন সমস্ত রাষ্ট্রপ্রধানদের কাছে, তখন কিন্তু আজকে এই 21শে জুন আজকে যোগা দিবস হিসাবে পালিত হচ্ছে, আন্তর্জাতিক যোগা দিবস। সেই যোগার মাধ্যমে আমাদের নিজেদেরকে চেনা, বিশেষ করে যারা স্টুডেন্ট আছে প্রতিদিন যদি ওরা যোগা করে। আজকাল আমরা ইন্টারনেট এবং মোবাইলের যুগে আমরা সমস্ত বসে থাকি, এতে করে আমরা শরীর চর্চা একেবারেই ভুলে গেছি। এর মাধ্যমে যোগার মাধ্যমে নিজেকে শান্ত রাখা, নিজের যে স্মৃতি ব্রেইনের যে মনে রাখার যে বিষয় সেগুলোকে খোরদার করা, এবং মাইন্ড এবং সোল এবং ইন্টেলেক্ট তিনটাকে একসাথে করা, এগুলো আমাদের পরম্পরা ছিল, এগুলো কিন্তু আমরা ভুলে গিয়েছিলাম। একটা সময় ছিল ভারতবর্ষে মানুষ বাইরের থেকে বিদেশ থেকে এখানে পড়তো, নালন্দা ইউনিভার্সিটি তক্ষশিলার থেকে আরম্ভ করে সমস্ত মানুষ ভারতবর্ষে পড়তে আসতো। সেগুলো এই বিদেশি আক্রমণে সেগুলো তছনছ হয়ে গেছে। মাননীয় প্রধানমন্ত্রীজি এই যখন প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন, সেই বিষয়গুলো আবার নতুনভাবে উনি আবার রিভাইভ করার চেষ্টা করছেন। আমাদের এখন কি হচ্ছে, আমাদের অনেক গার্জিয়ান আছে, ছেলে মেয়েরা, আপনার ছেলে কোথায় থাকে, বলে আমেরিকা থাকে, আমার ছেলে কোথায় থাকে, লন্ডনে থাকে। খুব নিজেকে আমরা গর্ববোধ করি। এখন আমেরিকাতে গিয়ে আমার ছেলে কি করছে, আমার কি লাভ হবে আমার জানা নেই। ভারতবর্ষের মধ্যে যদি দেখা যায় তাহলে বুঝতে পারতাম। দেখা যায় মা বাবা, যে একটু আগে বললেন যে মা বাবারা সারাক্ষণ ধরে মাস্টারের বাড়ির সামনে বসে থাকে, মশার কামড় থেকে আরম্ভ করে তাড়াহুড়ো করে, এমনও হয়েছে অনেক ঘটনা যে অ্যাক্সিডেন্টও হয়েছে। অথচ এই ছেলে মেয়েকে তৈরি করে বিদেশে পাঠালাম, এতেই আমি খুশি। আর এই মা বাবার যখন অবস্থা খারাপ হয় তখন আসতেও পারে না, দেখতেও পারে না। এরকম ইতিহাস বহুত আছে, বহু ঘটনা আছে। সেই ধরনের প্ল্যাটফর্ম আজকে ভারতবর্ষে ছিল না। এখন আমাদের যশস্বী প্রধানমন্ত্রী সেই প্ল্যাটফর্মগুলো আজকে দিচ্ছে। আমি কিছুদিন আগে দিল্লিতে আমি গিয়েছিলাম, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স উইথ 5G, সেখানে আমি পড়তে গিয়ে আমি যা দেখলাম যে যারা মেডিকেল স্টুডেন্ট, হেলথ সেক্টরে এত ভালো কাজ করে মেডিকেল স্টুডেন্ট যারা, তারা এখন আর
এমনও হয় যে কলেজে বা ওটির ভিতরে যাওয়ার দরকার নেই, এমন হবে অ্যাজ ইফ দে আর অ্যাটেন্ডিং দ্য ওটি এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে। ভাবুন তো, আমরা তো আগে বই পড়ে পড়ে তারপরেও বোঝার চেষ্টা করতাম। এখন যে 3Dর যুগে এত বেটারমেন্ট হয়েছে, টিঙ্কারিং ল্যাম্প থেকে আরম্ভ করে স্মার্ট ক্লাস থেকে আরম্ভ করে সব কিছু আমরা আজকাল করছি। কাজে কোনো অবস্থায় আমাদের ছেলেমেয়েরা, ত্রিপুরার ছেলেমেয়েরা, আমি আবার বলছি যে যখন বাইরে যায় তখন নিজের পটেনশিয়াল সম্পর্কে বুঝে। কারণ আমরা অনেক ত্রিপুরার মানুষের অনেক বাধ্যবাধকতার মধ্যে নিজেদেরকে তৈরি করতে হয়। যখন সেখানে যায়, আমাদের গতকালে আমি দেখছিলাম আমাদের একজন আইএস যখন অল ইন্ডিয়া যে ওদের মসুরিতে পরীক্ষা হচ্ছিল, আমাদের ত্রিপুরার টিসিএস থেকে আইএস হয়েছে, অ্যান্ড শি স্টুড ফার্স্ট। মানে প্ল্যাটফর্ম পেলে, মানে এটা দেখে আমাদের তো গর্ববোধ হয়, আমাদের ছেলে মেয়েরা সব দিকে উন্নত। কিন্তু রাজ্যে এবং অ্যাটলিস্ট ভারতবর্ষে থাকলে আমার মনে হয় আমাদের দেশের উন্নতি হবে, এটা আমার মনে হয়। বিদেশে ঠিক আছে যাওয়ার জন্য কোনো প্রোগ্রাম মানে আছে, কোনো কারিকুলাম আছে, 15 দিন 20 দিন 1 মাস, বাট ইউ শুড কাম ব্যাক। আমার এখানে আমি নাম বলবো না, একটা বেশ নাম করা স্কুল আছে, যে স্কুলে মানে ভর্তি করানোর জন্য অনেকে অধীর আগ্রহে বসে থাকে। তো এই আশ্রমের বাইরের যিনি আছেন লিজেন্ড, সেই লিজেন্ড ব্যক্তি আমার কাছে একবার দেখা করতে এসেছিলেন। আমি ওনাকে বললাম যে আপনার যে এত নাম ধাম আপনাদের স্কুলের, তো সেই স্কুলের থেকে যে এত বছর ধরে যে ওরা পাশ করলো, তাদেরকে তো আমি সমাজে খুঁজে পাই না। যখন ক্রাইসিস পিরিয়ড দাঁড়ায় ওদেরকে তো খুঁজে পাই না, ওরা কোথায়? উনি অকপটে স্বীকার করেছেন যে ওরা আসে ঠিকই, কিন্তু তারা তাদের নিজেদের কেরিয়ার তৈরির জন্য আসে, আর কিচ্ছু না। মানে এটা কিন্তু কত বড় একটা সমস্যা, চিন্তা করুন। বললাম এই লোকগুলো যে আদর্শে আপনার স্কুল থেকে বেরিয়েছে, সেই আদর্শের যখন আমরা দেখি সমাজের মধ্যে অনেক গ্যাপ আসে, তাদেরকে খুঁজে পাই না আমরা। তো এটা একটা বিরাট, মানে শুধু পড়াশোনা করলাম, ভালো রেজাল্ট করলাম, তাতে করে কিছু লাভ হবে না। মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন আগামী দিন আমাদের যে এই ভারতবর্ষ বা রাজ্য কেউ চালাবে, সেই সব ব্যক্তি চালাবে কাদের? যাদের কাছে নলেজ থাকবে, যাদের কাছে জ্ঞান থাকবে, তারাই। কাজেই যারা এখানে স্টুডেন্টরা আছেন, আমি বলবো যে জ্ঞানের কিন্তু শেষ নেই। অন্ধকার থেকে আলোর দিকে যেতে গেলে অজ্ঞানের থেকে জ্ঞানের যত বেশি আমাদের ডেভেলপ হবে, তত বেশি আমরা মানুষ এবং আমাদের পরিবেশ, আমাদের যে সমস্ত পৃথিবীর যে বাস্তবতা, আমাদের যে হিউম্যান টাচ এবং নিজেকে তৈরি করার বিষয়, সেগুলো আমাদের আসবে। আমরা এগুলো ভুলে যাই বিভিন্ন বিষয়ে, আমাদের মধ্যে কিন্তু নেগেটিভের দিকে বেশি কিন্তু আকৃষ্ট হই আমরা। এখানে আমার পূর্ববর্তী বক্তা মাননীয় মেয়র বলেছেন যে আমরা খুব চিন্তিত এখন এখানে HIV এবং এইডস নিয়ে। কেন হবে HIV এইডস? ত্রিপুরার এখন বেশ বড় ভালো স্থানে আছে। এখানে ভালো স্থান মানে ভালো না, ভালো স্থান মানে খারাপের স্থান। HIV আমরা সবাই জানি যে হিউম্যান ইমিউনো ভাইরাস। তো এটা শরীরে যদি একবার হয় তাহলে কিন্তু সারা জীবন সেটা যায় না। তো এই বিষয়গুলো যদি বলতে হবে, যারা ড্রাগ এডিক্টেড তাদের মধ্যে দেখা যায় এগুলো বেশি হয়, এবং তার জন্য উনি আবেদন করেছেন, বলেছেন উনি যে স্টুডেন্টের দেখে রাখতে হবে, গার্জিয়ানদেরও দেখে রাখতে হবে আমার ছেলে ঠিকভাবে কোথায় যাচ্ছে, কোথায় মানে কাদের সাথে কথাবার্তা বলে, এইসব দিকে নজর রাখা প্রয়োজন। এবং ঠিক সময়ে যে ট্রিটমেন্ট, অ্যান্টি রেট্রোভাইরাল যে ট্রিটমেন্ট, সেটা থেরাপি, সেটা নেওয়া দরকার। ভাইরাল লোড যদি কমানো যায় তাহলে সেটা আর ছড়াবে না, সে ইনফেকশনটা সেটা ছড়বে না। এই যে একটা মেসেজ, তার যে অ্যাওয়ারনেস, সেটা আমাদের সবার করতে হবে। এবং HIV যখন হয় প্রিলিমিনারি স্টেজে যদি এটাকে ধরা যায় তাহলে এইডস হয় না। তো এইডস একবার হয়ে গেলে তাহলে এইডসে কিন্তু মানুষ মরে না। এইডসের আমার যে রক্তের মধ্যে যে WBC আছে তাকে আক্রমণ করে, আমার যে প্রতিরক্ষা করার জন্য আমার শরীরের যে মেইন কোষ সেটাকে আক্রমণ করে। তাহলে অপরচুনিস্টিক যারা, যেমন টিউবারকুলোসিস
বা গনোরিয়া, সিফিলিস, আদার্স, ইভেন ক্যান্সার পর্যন্ত শরীরের যখন ইমিউনিটি কম হয়ে যায়, বিভিন্ন ইনফেকশন, এগুলো আমাদের শরীরে, এবং তাতেই মানুষ মারা যায়। তো এইগুলো আমাদের বলা দরকার। সব জায়গায় আমরা বলি যে সমস্ত জায়গায় যারা যারা স্টুডেন্টরা আছে এই বিষয় নিয়ে আমার মনে হয় আমাদের মানে সবসময় আলোচনা দরকার। এখানে খুব গরম, সবাই হাঁসফাঁস করছে, কি করা যায়, তাড়াতাড়ি কবে সংবর্ধিত হবে। সংবর্ধনের জন্য সবাই বসে আছে, আমাদের কথা শোনার জন্য এখানে কারোর কনসেন্ট্রেশনও নেই আমার মনে হয়, তবুও বলতে হবে, তাই বলছি আমি। আমাদের ত্রিপুরাতে এখন যেভাবে আমরা আমাদের যে মধ্যশিক্ষা পর্ষদেই হোক, আমাদের যে এডুকেশন ডিপার্টমেন্টই হোক, অনেক আমাদের যে কার্যকরী পদক্ষেপ আমরা এর মধ্যে নিয়েছি। এনসিইআরটির যে পাঠ্যক্রম আমরা চালু করেছি, আমরা সুপার 30 প্রকল্প আমরা এর মধ্যে চালু করেছি। এইবার 2024-25 অর্থবর্ষে দেখা গেছে এই সুপার 30-তে একজন আইআইটি পেয়েছে, 3 জন এনআইটি পেয়েছে, 3 জন এমবিবিএস চান্স পেয়েছে। তা আমাদের এইসব যে কার্যক্রম আমরা নিচ্ছি, এতে করে অনেকের সুবিধা হচ্ছে। মুখ্যমন্ত্রী মেধা পুরস্কার আমরা চালু করেছি। যারা নবম শ্রেণীতে মেয়েরা আছেন তাদের জন্য বিনা পয়সায় আমরা সাইকেল দেওয়ার ব্যবস্থা করেছি। এখন পর্যন্ত ত্রিপুরায় প্রায় 1,13,000-এর মতো আমরা বাইসাইকেল আমরা দিয়েছি। এবং আমরা এই যে বাইসাইকেল আমরা দিলাম, এত ভালো লাগে। আগরতলা শহরে হয়তো তার উপলব্ধি আমরা করতে পারি না, কিন্তু যখন আমি বাইরে যাই, গত পরশুদিনও সাবরুমে আমি গেছি, আসার সময় যখন মেয়েদের দেখি বাইসাইকেল নিয়ে যাচ্ছে, কত ভালো লাগে। একটা বাইসাইকেল মানে ওই সব জায়গায়, গ্রামীণ এলাকায়, এটা তাদের কাছে একটা বিরাট পুরস্কার হিসাবে ওরা মনে করে। আমাদের সরকার সেই কাজগুলো আমরা করছি। যারা আরক্ষা দপ্তরের যারা আছেন তাদেরকেও, তাদের যে ছেলে মেয়ে, তাদেরকে উৎসাহিত করার জন্য ফার্স্ট, সেকেন্ড, থার্ড স্টেট লেভেলে আমরা 11,000, 10,000, 9,000 করে দিচ্ছি। যারা ডিস্ট্রিক্ট লেভেলে আছে সেখানেও আমরা প্রথম এবং দ্বিতীয় সে একই আমরা যে টাকা ধার্য করেছি সেটা সেখানেও দিচ্ছি। আমরা যেটা আমি বললাম যে টিঙ্কারিং ল্যাব, আইসিটি ল্যাব, সেটাও আমরা সমস্ত স্কুলে আমরা করেছি। মিশন মুকুল একটা প্রকল্প আমরা চালু করেছি। মিশন মুকুলে কি, আঙ্গনবাড়ি কেন্দ্রে যারা ছেলে মেয়েরা থাকে তাদের কিন্তু যখন প্রি প্রাইমারি স্কুলে ভর্তি হবে, আঙ্গনবাড়ির পরিবেশই একরকম, কিন্তু যখন স্কুলে আসবে তার মধ্যে কিন্তু সে পরিবেশ খাপ যাতে খাওয়াতে পারে তার জন্য একটা মডিউল আমরা সেখানে তৈরি করেছি। পিএমশ্রী প্রকল্প, এবং আগে বিভিন্ন স্কুলে বিভিন্নভাবে স্কুলের কোশ্চেন হতো, এবার আমরা কেন্দ্রীয় স্তরে অভিন্ন প্রশ্নপত্র আমরা স্টার্ট করেছি। বিভিন্ন যে ইনফ্রাস্ট্রাকচার স্কুলের, মাননীয় মেয়র সাহেব বলেছেন এখানে যে প্রায় 44 বিদ্যালয় নতুন ভবন আমরা নির্মাণ করেছি, এবং তাতে খরচ হয়েছে প্রায় 153 কোটি টাকার উপরে। আমরা 2024-25 যে সাল, সেই সালে প্রায় 350-র মতো বিদ্যালয়ে সেখানে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করার জন্য প্রায় 80,87 লক্ষ টাকা আমরা দিয়েছি। 2025-26 অর্থ বছরে আরো 30 বিদ্যালয় যাতে তৈরি করা যায় সেই ব্যবস্থা আমরা করছি, এবং তাতে করে আমরা এবারের বাজেটে আমরা রেখেছি প্রায় 264 কোটি টাকা। 2025-26 যেখানে মেজর এবং মাইনর যে সংস্কার করতে হয় তার জন্য প্রায় 151 কোটি 21 লক্ষ টাকা ব্যয় করা হয়। এবার এখানে মাননীয় প্রেসিডেন্ট সাহেব এখানে আছেন, যে ত্রিপুরার যে এবার রেজাল্ট এত ভালো হয়েছে, কিন্তু আমি বলবো যে রেজাল্ট আরো ভালো হওয়া উচিত। টিবিএসসির যে মোট পরীক্ষার্থীর সংখ্যা প্রায় এখানে 29,000-এর উপরে, সেখানে যারা নিয়মিত পরীক্ষায় বসেছিল সেখানেও প্রায় 28,000-এর 28,500 মতো, এবং 345টি স্কুলের মধ্যে 100% রেজাল্ট হয়েছে, মানে 100% পাস করেছে, এবং মোট পাশের হার প্রায় 86.53%। আমরা যদি উচ্চ মাধ্যমিক ফলাফল যে আমার কাছে আছে এখানে, সেখানে দেখা যাচ্ছে প্রায় মোট পরীক্ষার্থীর সংখ্যা কত, 21,500-র উপরে। সেই জায়গায় যে বিদ্যালয়ের সংখ্যা হচ্ছে 373টি, 39টি স্কুলে 100% সেখানে রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি। গত বছর বিদ্যাজ্যোতি স্কুলের রেজাল্ট নিয়ে খুব হইচই, বহু লোক আমাকে ফোন করেছে, বহু বিরোধীরা বহু
কথা বলেছে, কিন্তু এইবারের রেজাল্টে এত সুন্দর রেজাল্ট হলো। আমি ধন্যবাদ দেব যেভাবে আমাদের যে এডুকেশন ডিপার্টমেন্টের, কারণ এই নিয়ে আমরা অনেকবার মিটিং করেছি কিভাবে তাদের আরো ভালো করা যায়। ওনারা আমাকে বলেছেন এইবারের শুধু না, আগামী দিনে আরো মানে আস্তে আস্তে করে আরো ভালো রেজাল্ট হবে। পাশের হার গত বছরের তুলনায় 26% এবার বিদ্যাজ্যোতি যে রেজাল্ট মাধ্যমিক পরীক্ষায় 86% হয়েছে। গত বছর মাত্র একটি স্কুলে 100% রেজাল্ট হয়েছিল, আর এবার মানে 100%-এর সংখ্যা হচ্ছে 15, কাজেই এবং 90%-এর সংখ্যা হচ্ছে 66। তাহলে আপনারা বুঝতে পারছেন যে আমরা যে দিশায় আমরা চলছি, সঠিক পথে আমরা চলছি, এটা কিন্তু এই রেজাল্ট দেখে আমরা বলতে পারি। এবং উচ্চ মাধ্যমিকের যদি আমরা দেখি বিদ্যাজ্যোতি স্কুলের গত বছরের তুলনায় 21% আমরা বেশি পেয়েছি, অর্থাৎ পাশের হার 71%। আমি বলবো এতে মানে আত্মতৃপ্তিতে বসে থাকলে চলবে না, আমাদের আরো ভালো রেজাল্ট হতে হবে। আর রেজাল্ট সম্পর্কে আমি একটা কথা বলছি, রেজাল্টে অনেকে আছে হয়তো যে আমি ভালো রেজাল্ট করতে পারি না, কিন্তু একটা হেলদি যদি একটা কম্পিটিশন থাকে, যারা কম রেজাল্ট ভালো সেই রকম আশানুরূপ ফল করতে পারি না, তাদেরকে আমি বলবো যে আমরা একটা কথা সবসময় জানি যে ফেলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস, অর্থাৎ তোমার এই অসাফল্যের মধ্যেই তোমার সাফল্যতা তোমাকে খুঁজতে হবে। এটা ভেরি ইম্পর্টেন্ট। অন্য আমরা ভাবি যে আমি তো আজকে কিছু করতে পারলাম না। আমার ব্যক্তিগত জীবনে আমি অনেককে দেখেছি খুব ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, 10th অব্দি ভালো রেজাল্ট, কিন্তু বাস্তব জীবনে দেখা গেল হারিয়ে যায়, সেই রকম পাওয়া যায় না ওদেরকে, না সামাজিকভাবেও ওনাদেরকে পাওয়া যায়, না ব্যক্তিগত জীবনেও আমি দেখি কিছুই হয় না। কাজে বাস্তবকে জানার জন্য যারা স্টুডেন্টরা এখানে আছেন, সামাজিক দায়িত্ব বোধ, আমাদের যে রাষ্ট্রবাদ যে চিন্তাধারা, সেটা আমাদের মধ্যে জাগরিত করতে হবে। আমাদের এবার যে বিদ্যাজ্যোতি স্কুলের সংখ্যা মানে 100% 5টি স্কুলে রেজাল্ট এই উচ্চ মাধ্যমিকে পেয়েছে এবং 90%-এর 25টি পেয়েছে। ন্যাশনাল এডুকেশন পলিসি, মাননীয় প্রধানমন্ত্রী যে প্রায় 33-34 বছর এখানে একটা এডুকেশন পলিসি হওয়া প্রয়োজন, কত কথা আমরা শুনতাম আগে, এবং বাস্তবের সাথে মিল করে যার উপর দায়িত্ব দিয়েছেন, যিনি হচ্ছেন সবাই জানেন যে উনাকে কস্তুরঙ্গন কমিটির উনার মানে লিডারশিপে এই কমিটি হয়েছিল, এবং ন্যাশনাল এডুকেশন পলিসি আমরা ত্রিপুরাতেও কিন্তু চালু করেছি। আমার পূর্ববর্তী বক্তা বলেছেন আগে তো আমাদের সিটি আসতো, মানে MBBS এর কথা যদি বলি মাত্র আসতো সিট 12টা, 13টা, 14টা, আগে তো আরো কম। ডেন্টালের সিট আসতো একটা। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমাদের এখানে 400-র মতো আসন হয়েছে MBBS এর ত্রিপুরাতে। আমাদের এখানে এখন IAS IPS এর কথা যদি বলি, আমরা এর জন্য যারা IAS ত্রিপুরার থেকে এখন প্রচুর ছেলে মেয়ে এখন IAS IPS হচ্ছে, আগে আমরা ভাবতেই পারতাম না। সুযোগ করে দিতে হবে, প্ল্যাটফর্ম দিতে হবে, তাদেরকে সাহায্য করতে হবে। যারা প্রিলিমিনারিতে প্রথম উত্তীর্ণ হয় তাদেরকে আমরা 5 লাখ টাকা করে দিয়েছি, এবং যখন সেকেন্ড টাইমে যখন তারা উত্তীর্ণ হয় তাদেরকে আরো 20,000 টাকা করে সেই কাজটা আমরা করছি। এর জন্য এর মধ্যে প্রায় 10 জনকে আমরা হেল্প করেছি। আমাদের এখানে IIIT মানে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি চালু হয়েছে। আমাদের বুদ্ধ মন্দিরের সামনে এখানে ন্যাশনাল ফরেন্সিক সায়েন্স ইউনিভার্সিটি হয়েছে। আমাদের ত্রিপুরাতে ন্যাশনাল সংস্কৃত ইউনিভার্সিটি, আমি জানি না এখানে কতজন গেছে, আপনারা গিয়ে ভিতরে দেখবেন কত কিছু জানার, কত জিনিস আমাদের এখানে হয়েছে। সেই ইউনিভার্সিটি আমাদের এখানে আছে। এখানে আমাদের যে ন্যাশনাল ল ইউনিভার্সিটি, এত মাননীয় যিনি আমাদের রাষ্ট্রপতিজি, উনি সেটাকে উদ্বোধন করেছিলেন। এখন আরো তার এক্সটেনশন দরকার, জমিরও একটু সমস্যা ছিল, সেইগুলো আমরা সমাধান করেছি। এবং আমি বারবার বলি যে দিলাম আর বসে থাকলে হবে না, টাইম লাইনের মধ্যে কাজ কমপ্লিট করতে হবে। মনিটরিং ভেরি ইম্পর্টেন্ট। তো সেই ব্যবস্থা আমরা করছি এখানে, যাতে ন্যাশনাল ল ইউনিভার্সিটি আরো ভালোভাবে কাজ করে। এখানে আমাদের ধম্মাদীপা ইন্টারন্যাশনাল বুদ্ধা ইউনিভার্সিটি একটা কাজ শুরু করে দিয়েছে। তার জন্য যা যা দরকার ওনারা আমাদের কাছে সাহায্য চেয়েছেন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে আমরা লিখেছি। তো ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট ইউনিভার্সিটি যদি এখানে হয়, তাহলে আজকে সাউথ ইস্ট এশিয়া থেকে বহু লোক আজকে এই ত্রিপুরাতে আসবে। এটা একটা সাংঘাতিক ইম্পর্টেন্ট। এবং ত্রিপুরাতে শান্তি আছে বলেই
প্রচুর ইনভেস্টার্স এখন এই এডুকেশন যে সাবজেক্ট আছে তার উপর অনেকে আসতে চাইছে এখানে। আমার সাথে একটু আগে আমাদের মাননীয় প্রাক্তন যিনি ত্রিপুরা ইউনিভার্সিটির কে চালিয়েছেন এতদিন ধরে, উনি আমাকে বলছিলেন যে উইমেন ইউনিভার্সিটির বিষয়ে উনি আমাকে জিজ্ঞেস করছিলেন। তো আমি বলছিলাম, উনি আমাকে বলছিলেন আমরা আগরতলার যে উইমেন্স কলেজ আছে সেটাকে উইমেন্স ইউনিভার্সিটি করার আমরা চিন্তা ভাবনা করছি। আমরা বহু জায়গার মধ্যে আমি চেষ্টা করছি, নলছড়ো একটা কলেজ সেখানে স্টার্ট করার জন্য এর মধ্যে চেষ্টা করছি। মাতা ত্রিপুরা সুন্দরী ওপেন ইউনিভার্সিটি সেটাও আমরা সেটা মাতাবাড়িতে শুরু করছি। শুধু তাই নয়, এখানে আমরা আরিয়াভাট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং সবকটা ইউনিভার্সিটিতে আমি দেখছি ওরা নতুন নতুন কিছু কারিকুলাম করার জন্য আমাদের কাছে বলে, মানে পলকে আমি সাইন করে দিই। টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি ত্রিপুরাতে আছে, আরও ইউনিভার্সিটি এখন আমাদের এই পাইপলাইনে আছে। আমাদের মহারাজা বীর বিক্রম ইউনিভার্সিটি আমাদের সরকারে, এটা নিয়েও আমরা বলছি যে এই ইউনিভার্সিটিকে আরও যাতে স্ট্রেংথেনিং করার জন্য যা যা দরকার সেই ব্যবস্থা আমরা করছি। সেন্ট্রাল ইউনিভার্সিটি তো আছেই, এখানে আমাদের নার্সিং কলেজ, আমাদের ফার্মেসি কলেজ, ফিশারি কলেজ, ভেটেনারি কলেজ, ত্রিপুরা এগ্রিকালচার কলেজ। কি নেই এখন? আগে তো কোথায় যাবে মা বাবারও ভাবতো যে কোথায় পাঠাবো আমাদের ছেলে মেয়েকে। আমরা চাই যে ত্রিপুরাকে একটা শ্রেষ্ঠ রাজ্য হিসাবে আমরা যাতে করতে পারি সেই ব্যবস্থা আমরা করছি এবং সবাই মিলে আমরা কাজ করছি। আপনারা নিশ্চয়ই শুনে খুশি হবেন যে ত্রিপুরাতে এখন যে জিডিপি অর্থাৎ জিএসডিপি স্টেটের যে জিডিপি সেটা নর্থ ইস্টের মধ্যে আমরা কিন্তু সেকেন্ড হাইয়েস্ট এখন ত্রিপুরা। শুধু তাই নয়, আমরা যদি পার ক্যাপিটা ইনকাম দেখি, আমাদের পার ক্যাপিটা ইনকাম এটা আসামের পরে আমাদের জিডিপি আমাদের ত্রিপুরা, আর পার ক্যাপিটা ইনকাম সিকিমের পরে আমরা কিন্তু সেকেন্ড হাইয়েস্ট। তো এগুলো প্যারামিটার সব জায়গায়, মর্টালিটি রেট বলুন, বাচ্চাদের মর্টালিটি রেট দেখুন, মায়েদের স্বাস্থ্যের বিষয় বলুন, এই ধরনের অনেক প্যারামিটার যেটাকে ইন্ডিকেট করে যে ত্রিপুরা সঠিক পথে চলছে। আমি আবার যারা আজকে এখানে সম্বর্ধনার জন্য এসছেন তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে এবং আমি মাননীয় বিধায়ক শ্রী দীপক মজুমদার মহোদয় এবং মন্ডল প্রেসিডেন্টকে আমি ধন্যবাদ দেব যে এই ধরনের আয়োজন রাখার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। জয় হিন্দ, ভারত মাতা কি জয়। অনেক অনেক ধন্যবাদ মূল্যবান কথাই আমাদের সমৃদ্ধ করার জন্য আমাদের প্রধান অতিথি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে একটা জোরে করতালি আবারও সকলের কাছ থেকে আমাদের শিক্ষাকে নতুন দিশায় নিয়ে যাওয়ার